সুপ্রিয় দর্শক, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 2024 উপলক্ষে আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অল এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানটি আয়োজন করেছে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এবং অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে জেনিফার বাংলাদেশের সৌজন্যে। প্রিয় দর্শক, থ্যালাসেমিয়া বিশ্বব্যাপী এক ভয়ঙ্কর অসুখের নাম। ক্রমেই বেড়ে চলেছে এই রোগের আক্রান্ত রোগীদের সংখ্যা। আমাদের মতো যে উন্নয়নশীল দেশগুলো আছে তারা তো বটেই, এমনকি উন্নত দেশগুলো এর ভয়াল থাবা থেকে মুক্ত নয়। তাই আমাদেরকে সচেতন হতে হবে এবং এই সচেতনতার জন্যই আমাদের এই আয়োজন। প্রিয় সুধী, আমাদের আজকের এই অনুষ্ঠানে দুজন বিশিষ্ট অতিথি উপস্থিত আছেন। আমি তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি। আমার সাথে আছেন বাংলাদেশের একজন স্বনামধন্য রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মাসুদা বেগম, যিনি অধ্যাপক এবং সাবেক বিভাগীয় চেয়ারম্যান রক্তরোগ বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সাবেক ডিন ফ্যাকাল্টি অফ মেডিসিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমার সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আলী, তিনি রক্তরোগ বিশেষজ্ঞ এবং ডিপার্টমেন্ট অফ হেমাটোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের মাননীয় বিভাগীয় প্রধান এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সম্মানিত জেনারেল সেক্রেটারি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমে আমি একটু প্রফেসর মাসুদ ম্যাডামের কাছে যেতে চাই। আমরা একটু জানতে চাই, আমাদের দর্শকদেরকে একটু জানতে চাই যে থ্যালাসেমিয়া আসলে কি এবং এটি কি ধরনের অসুখ। ধন্যবাদ ডক্টর গুলজার আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্যে। থ্যালাসেমিয়া একটা কঠিন ভয়াবহ বংশগত রোগ। এই বংশগত রোগটা আমরা উত্তরাধিকার সূত্রে বাবা মার থেকে সন্তানরা পেয়ে থাকে। এটা জন্মগত রোগ এবং এটার সাথে সাথে আমরা এটাও বহন করছি যে থ্যালাসেমিয়া রোগ যদি আমাদের কারো পরিবারে থাকে তাহলে অবশ্যম্ভাবী তাদের পরিবারের যে জেনারেশন হবে পরবর্তী বংশধররাও এই রোগে আক্রান্ত হবে। এটা একটা জিনগত সমস্যার কারণে এটা হয়ে থাকে। রক্তের যে হিমোগ্লোবিন আমরা দেখি লাল রঙের, সেই লাল রং তৈরি করতে যার ভূমিকা, যে প্রোটিন চেনটা আমরা দেখি আলফা এবং বিটা, তার মাধ্যমেই আমরা হিমোগ্লোবিনটা দেখি, যার কারণে আমরা রক্তটাকে লাল দেখতে পাই। এই বিটা সেলের মধ্যে জিনগত ত্রুটির কারণেই থ্যালাসেমিয়া রোগটা হয়ে থাকে সাধারণত। প্রথমত এই রোগটা আবিষ্কার হয় 1925 সালে। এটা হচ্ছে মেডিটেরিয়ান যে সমুদ্রটা আছে সেই মেডিটেরিয়ান সির পপুলেশনের মধ্যে কোলিস নামে একজন সে বিজ্ঞানী এইটা আবিষ্কার করেন প্রথম। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে শুধু মেডিটেরিয়ান সির এলাকার পাশাপাশি শুধু থেমে না, এটা এশিয়া, আফ্রিকা এবং মিডল ইস্ট সহ বাংলাদেশেও এর আক্রমণ থেমে নাই কোনো ক্রমেই। অনেক ধন্যবাদ ম্যাডাম। ডক্টর মোহাম্মদ আলী স্যার, আমি একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে থ্যালাসেমিয়া এই রোগটির উপসর্গ কি, মানে আমাদের সাধারণ মানুষ কি লক্ষণ দেখলে বুঝতে পারবে যে তার সন্তানের থ্যালাসেমিয়া হয়ে আছে? ধন্যবাদ ডক্টর গুলজার। আপনি থ্যালাসেমিয়ার যে উপসর্গগুলো সাধারণভাবে একটাই আছে যে কোনো চিকিৎসায় আমাদেরকে বলে ফেললো যে হ্যাঁ আপনি শূন্যতায় ভুগছেন। তো সেই জায়গাটিতে দাঁড়িয়ে অনেকে বলে ইলেকট্রোফোরেসিস পরীক্ষার পরে একটা ডাক্তার বলল যে হ্যাঁ আপনার তো থ্যালাসেমিয়া আসলে আছে। বিষয়টা আসলে সেরকম নয়। ম্যাডাম ইতিমধ্যেই বলেছেন যে বংশগতভাবে এই রোগটি ছড়ায়। বাবা এবং মা দুজনেই যদি বিটা থ্যালাসেমিয়ার বাহক হন তাহলেই কেবল প্রতিটা জন্মের ক্ষেত্রে শতকরা 25% সম্ভাবনায় আপনার একটি বাচ্চার থ্যালাসেমিয়া মেজর বা রোগাক্রান্ত বাচ্চা হতে পারে। তো আমরা যদি এই রোগাক্রান্ত বাচ্চার উপসর্গের দিকে তাকাই তাহলে পরে আমরা দেখব যে জন্মের 1 বছরের মধ্যেই বাচ্চাটির আসলে রক্তশূন্যতায় ভুগছে এবং যার পরিপ্রেক্ষিতে তার পর্যাপ্ত বৃদ্ধি আসলে হচ্ছে না। এবং একটা পর্যায়ে যে আপনার এই বাচ্চাটিকে পর্যাপ্ত বৃদ্ধি বা অন্যান্য ধরনের যে বিষয়গুলো সেই বিষয়গুলো উত্তরণের জন্য বাচ্চাটির আপনার প্রতি মাসে মাসে হয়তো বা রক্ত দেওয়া লাগছে বাচ্চাটির গ্রোথ এবং ইয়েটা করার জন্য। তো রক্তশূন্যতা মূলত এর প্রধানতম কারণ হিসেবে উপসর্গ হিসেবে এসে থাকে। এর বাইরে আপনার রক্ত দিতে দিতে আপনার দেখা যাচ্ছে নিয়মিত রক্ত দিতে দিতে কিছু কমপ্লিকেশন চলে আসে এবং একই সাথে আপনার এই থ্যালাসেমিয়ার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের রক্ত দিতে দিতে চেহারাটা কালো হয়ে যায় এবং একই সাথে তাদের কপালটা সামনের দিকে অনেক বড় হয়ে যায় বা নাকের যে এই জায়গাগুলো আছে যে মেলার বোনগুলো এগুলো প্রমিনেন্ট হয়ে যায় এবং বাচ্চার ঠিক নাকটা বোচা হচ্ছে এবং জন্ডিসে আক্রান্ত হয় বাচ্চাটি। এবং এই যে সমস্যাগুলো ঠিকমতো গ্রোথ হচ্ছে না, পর্যাপ্ত সময়ে 13-14 বছর বয়সে যে তার
জননতন্ত্রগুলো সেগুলো সুন্দর মতো সুগঠিত হচ্ছে না, এই বিষয়গুলো আপনার সামনে চলে আসে। এটা হচ্ছে কি রোগাক্রান্ত বাচ্চার ক্ষেত্রে। আর এমনি অন্যান্য ক্ষেত্রে আপনার বিটা থ্যালাসেমিয়া ট্রেট যারা বাহক, যে হ্যাঁ তার বাবা এবং মা দুজনের একজনের হয়তো বা আপনার থ্যালাসেমিয়ার বিষয়টি আছে এবং সেখান থেকে সে শতকরা 50% ক্ষেত্রেই আপনার হয়তো বা সে আপনার সে জন্মসূত্রে পেয়েছে। তো মূলত তার ক্ষেত্রে এতটা আপনার রক্তশূন্যতা থাকে না। কখনো কখনো দেখা যায় যে হিমোগ্লোবিন অল্প একটু কম, মূলত সে বাহক এবং এর জন্য তার যে দৈনন্দিন জীবনের কোনো পরিবর্তন নাই। পরীক্ষা না করলে হয়তো বা সে জানতও না যে তার এই থ্যালাসেমিয়ার বাহক সে, এইটুকুনি থাকে। কোনো কোনো সময় হয়তো বা দেখা যায় যে আপনার যদি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বাচ্চা জন্মদানের সময় দেখা গেছে যে রক্তশূন্যতা হচ্ছে এবং তখন পরীক্ষা নিরীক্ষা করে আসলে বিষয়টি জানা যায় যে সে বিটা থ্যালাসেমিয়া ট্রেট বা থ্যালাসেমিয়া রোগের বাহক এবং এই জন্যই তার হিমোগ্লোবিন একটু কম, চাহিদা বেশি থাকায় সে সময় আসলে রক্তশূন্যতাটা আসলে চলে আসে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আলী স্যার। ডক্টর মাসুদা ম্যাডাম, আপনার কাছে আমরা একটু জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগের বর্তমান চিত্রটা কি পরিমাণ রোগী এবং কি পরিমাণ বাহক আমাদের দেশে বর্তমানে আছে? ডে বাই ডে বাংলাদেশে কিন্তু থ্যালাসেমিয়া রোগীর পার্সেন্টেজ বেড়েই চলেছে। আমরা যদি বিটা থ্যালাসেমিয়ার বাহক যদি ধরি, সেটা আমরা 3% অফ দ্য ওভার দ্য পপুলেশন, মানে আমাদের 18 কোটির মধ্যে 3% বিটা থ্যালাসেমিয়ার বাহক। এবং ওভারে যদি আমরা সেটাকে ধরি, সেটা হচ্ছে আপনার 3.6 মিলিয়ন। আর ই বাহক হচ্ছে 4.8 মিলিয়ন, 4% অফ দি টোটাল পপুলেশন। আমাদের বর্তমানে বাংলাদেশে যে সমগ্র পপুলেশন আছে তার মধ্যে 4% হচ্ছে হিমোগ্লোবিন ই ক্যারিয়ার বা ইর বাহক। এই যে বিশাল বাল্ক অফ দ্য পপুলেশন যারা থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করছে, আমি মনে করি যে এই যে এত বিশাল একটা পপুলেশন থ্যালাসেমিয়া বাংলাদেশে আছে, এটা নিয়ে মানুষের সচেতনতা সেই হিসাবে আমরা এখনও তৈরি করতে পারি নাই। যেমন দিন আসে দিন যায়, আমরা ডে পালন করি, কিন্তু অ্যাওয়ারনেস বলি, আমরা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য এইটা আমরা করে যাচ্ছি যে আমরা জনগণকে সচেতন করতে চাই যে থ্যালাসেমিয়া একটা জটিল বংশগত রোগ, আপনারা এর থেকে সচেতন হন। বলছি না যে কিভাবে সচেতন হবে, সচেতন হতে গেলে তো তাকে রক্ত পরীক্ষা করে জানতে হবে যে সে থ্যালাসেমিয়ার বাহক। এবং এই থ্যালাসেমিয়ার বাহক এবং বাহকে যদি বিবাহটা হয়, আমি আমার এই হেমাটোলজি ক্যারিয়ারের শুরু থেকে বলে যাচ্ছি যে বিয়েতে রেজিস্ট্রেশন করার আগে বাধ্যতামূলকভাবে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের রিপোর্ট নিয়ে যদি আমরা রেজিস্ট্রেশন করি, তাহলে আমার মনে হয় দেখা যাবে যে অদূর ভবিষ্যতে থ্যালাসেমিয়াটা বাংলাদেশ থেকে দূর হয়ে গেছে। যেমন হয়েছে সাইপ্রাসে আগে যখন একটা সিস্টার দেখতো বাচ্চা হওয়ার পরপরই খিঁচুনি, এটা দেখলে সে বুঝে যেত যে বাচ্চাটা সিকেল সেল অ্যানিমিয়াতে আক্রান্ত। এর পরবর্তীতে দেখা গেল যারা সিকেল সেল ট্রেট অথবা ডিজিজ আছে তাদের মধ্যে সরকার বিবাহটা নিষিদ্ধ করে দিল। তার ফলে কিছুদিন পরে দেখা গেলো যে এটার ট্রেন্ড অনেক কমে আসছে সাইপ্রাসে। তো আমার মনে হয় বাংলাদেশে আমরা সবাইকে অ্যাওয়ার করব যত না, তার থেকে বেশি আমাদের সরকারি মাধ্যমে আমাদের সচেতন হতে হবে যে না, কোনোভাবেই আমরা এই ম্যারেজ রেজিস্ট্রেশন করব না যারা বাহক। এই পর্যন্ত আমি মনে করি যে এই পর্যন্ত যদি আমরা করতে পারি, অনেক একটা থ্যালাসেমিয়া রোগী যদি আমি চিকিৎসা করি, ইয়ারলি আমার কত খরচ হয় শুনলে মাথাটা খারাপ হয়ে যাবে আমাদের সকলেরই। 1,27,000 থেকে 3,09,000 পর্যন্ত টাকা প্রতি বছর আমাদের খরচ হচ্ছে। এই টাকাটা তো আমাদের শুধু ফ্যামিলি বার্ডেন না, আমাদের সরকারের বার্ডেন, হাসপাতাল আলাদা ব্যবস্থা রাখতে হবে। সেই জন্য আমি মনে করি যে এই রোগটার ক্ষেত্রে প্রিভেনশনটা আমাদের হাতের মুঠায়। শুধুমাত্র একটা যদি টেস্ট করে আমরা ম্যারেজ রেজিস্ট্রেশনটা যদি আমরা করতে পারি যে না, আমরা এই ম্যারেজ রেজিস্ট্রেশনের সময় আমাদের ইলেকট্রোফোরেসিস রিপোর্টটা বাধ্যতামূলক, তাহলে আমরা অনেক দূর কমিয়ে আনতে পারবো এই রোগটা। অনেক ধন্যবাদ ম্যাডাম। ডক্টর মোহাম্মদ আলী স্যার, আপনি হেমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশের সম্মানিত জেনারেল সেক্রেটারি। আপনারা রক্ত রোগ এবং বিশেষ করে থ্যালাসেমিয়া যে রোগগুলোতে আসলে জনসম্পৃক্ততার একটি গুরুত্ব রয়েছে, এগুলো নিয়ে কাজ করছেন। আপনারা সোসাইটির পক্ষ থেকে কি কি পদক্ষেপ নিয়েছেন বা নিচ্ছেন এই থ্যালাসেমিয়ার সচেতনতা বৃদ্ধি এবং এর যথাযথ চিকিৎসার জন্য? ধন্যবাদ ডাক্তার গুলজার। বিষয় হচ্ছে দুইটি, এখানে জনসচেতনতা তৈরি করা এবং একই সাথে আমাদের যে এক্সিস্টিং যে সিস্টেমটি আছে সেই সিস্টেমে আমাদের এই থ্যালাসেমিয়া রোগীদের আসলে চিকিৎসার ব্যবস্থা করা। তো হেমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশ বিষয়টিকে গুরুত্ব সহকারেই আসলে নিয়েছে। গুরুত্ব সহকারে নেওয়ার
ক্ষেত্রে প্রতি বছরই আমরা গত বছর থেকে আমরা ব্যাপক পোস্টারিং শুরু করেছি বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্সে, এটা সোসাইটির তরফ থেকে। এবং একই সাথে আমরা পোস্টার তৈরি করে বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্স এবং স্বাস্থ্য সেবা কেন্দ্র যেগুলো আছে সেইগুলোতে আমরা পোস্টার দিয়ে জনসচেতনতা তৈরি করছি। একই সাথে আমরা গত বছরও থ্যালাসেমিয়া যে প্রকোপে সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে একদম মাস পিপল, একদম অনেক বেশি মানে মানুষকে অ্যাওয়্যার করার জন্য আমরা টেলিভিশন প্রোগ্রামটি গত বছর থেকে শুরু করেছি এবং এই বছরও এটি চলমান আছে। আশা করি আমরা এই প্রতি বছরই থ্যালাসেমিয়া নিয়ে আমরা কিছু না কিছু প্রোগ্রাম করব, যে একটা দিবস উপলক্ষেই করব এমন নয়, যে সারা বছরই করা যায় কিনা সেটা আসলে আমরা চেষ্টা করব। আর আরেকটি বিষয় আছে যে থ্যালাসেমিয়ার ম্যাডাম যেটা বললেন যে এক্স্যাক্ট আমাদের আসলে কতগুলো আছে, যে স্ট্যাটিস্টিক্সগুলো আছে, সেই স্ট্যাটিস্টিক্স কিন্তু বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো আপনার এই বছর একটা মানে প্রকল্প হাতে নিয়েছে যে বাংলাদেশে কতগুলো আপনার থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী আছে সেটি ডিটেক্ট করার জন্য। তো আশা করি মানে হয়তো 1-2 বছরের মধ্যেই আমরা খুব স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশে কতজন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী আছে, যে আমাদের যে প্রিভ্যালেন্স এবং ইনসিডেন্স, এবং সেটা আমরা আসলে জেনে যাব। এবং ইতিমধ্যেই আমি যতটুকু জানি যে বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিয়ের ক্ষেত্রে বেশ কয়েকটি ক্ষেত্রেই আপনার শারীরিক যে হাইকোর্ট থেকে একটি নির্দেশনা আছে, এবং একই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারও বিভিন্ন মাধ্যমে বিষয়টি উৎসাহিত করছে যে বিয়ের পূর্বে অন্তত পরীক্ষাগুলো করে নিয়ে তারপরেই বিয়ের দিকে আগানোর জন্য চেষ্টা করা উচিত। এবং বিষয়টি আসলে সামনে চলে আসবে যে হিউজ বার্ডেনের রোগীর চিকিৎসা করতে আমাদের যে খরচ হয় সেটা দিয়ে সাইপ্রাসের উদাহরণটা যেমন ম্যাডাম বলেছেন, সেই উদাহরণটি বাংলাদেশের সরকারের সামনে আসলে পেশ করা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতেই করা হয়েছে। আরেকটি বিষয় হলো, গত 2 বছর আগে আমরা কিন্তু বাংলাদেশে যে থ্যালাসেমিয়া চিকিৎসার যে গাইডলাইন যেটি আছে, সেই গাইডলাইনটি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে আমরা সমস্ত হেমাটোলজিস্টরা বসে আমরা কিন্তু গাইডলাইন একটি তৈরি করেছি এবং বাংলাদেশের যে থ্যালাসেমিয়া চিকিৎসার একটি গাইডলাইন আছে এবং চিকিৎসার অপ্রতুলতার মূল কারণগুলো হিসেবে চিহ্নিত করা হয়েছে যে হেমাটোলজিস্ট স্বল্পতা এখন হয়তো বা নাই অতটা, আমরা তারপরেও কিন্তু প্রত্যেকটা হাসপাতালে জেলা পর্যায়ের বা বিভাগীয় পর্যায়ের যে হাসপাতালগুলো তৈরি হচ্ছে সেই হাসপাতালগুলোতে মানে একটি করে আপনার হচ্ছে কি থ্যালাসেমিয়া দেখার জন্য ডেডিকেটেড বিভাগ আসলে তৈরি করা হচ্ছে এবং সেখানে ইলেকট্রোফোরেসিস মেশিন, সিবিসি করার যে যন্ত্রপাতি এবং রক্ত পরিসঞ্চালনের যে ইকুইপমেন্ট এবং বিষয়, সেই বিষয়গুলো কিন্তু সেখানে ইনকর্পোরেট করে ইতিমধ্যেই করা হয়েছে। এবং এছাড়াও আমাদের এই অনুষ্ঠানটি যে দর্শকরা উপভোগ করছেন তাদের জন্য বলি যে আমাদের বিভাগীয় যে মেডিকেল কলেজগুলো যেখানে হেমাটোলজি বিভাগ আছে, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ, এই কয়টি মেডিকেল, আরেকটি মেডিকেল কলেজ বোধহয় বাদ পড়েছে, সেটি হচ্ছে বগুড়া মেডিকেল কলেজ। এই কয়টি মেডিকেল কলেজে কিন্তু সুপ্রতিষ্ঠিত হেমাটোলজি বিভাগ আছে এবং সুপ্রতিষ্ঠিত পরিসঞ্চালন বিভাগ আছে এবং এখানে আপনারা যারা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী তারা কিন্তু চিকিৎসা নিতে পারেন। এর বাইরেও বেসরকারি পর্যায়ে বেশ কয়েকটি সংগঠন আসলে থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। অনেক ধন্যবাদ স্যার। আমাদেরকে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, আমরা বিরতির পরে আবারও ফিরে আসবো আলোচনায়। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি আলোচনায়। সে পর্যন্ত আরটিভির সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আরটিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। দর্শক, আজকের এই অনুষ্ঠানটি হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে আয়োজিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 2024 উপলক্ষে এবং এই অনুষ্ঠানটি পরিবেশন করছে জেনফার বাংলাদেশের সৌজন্যে। আমরা এখন যাচ্ছি অধ্যাপক মাসুদা ম্যাডামের কাছে। ম্যাডাম, এই যে ঢাকার বাইরে বাংলাদেশের সব কিছুই তো রাজধানী কেন্দ্রিক, ঢাকার বাইরে এই যে থ্যালাসেমিয়ার যে চিকিৎসার যে ব্যবস্থা বা যে সুবিধা আমাদের এক্সিস্টিং বর্তমানে আছে, এটিকে কতখানি মানে
সাফিসিয়েন্ট মনে করছেন আপনি? ধন্যবাদ ডক্টর গুলজার। এবারকার 2024 এর স্লোগানের মধ্যেই কিন্তু কথাটা হ্যাঁ, আছে, কথাটা আছে। ইকুইটি অল, ইকুইটি ফর অল থ্যালাসেমিয়া পেশেন্ট, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইকুইটি। আমি যদি এটা কিভাবে বলি, আমি বিভাগীয় পর্যায়ের বাইরে যদি একটু যাই তাহলে আমি দেখব যে সব জায়গাতে ব্লাড ট্রান্সফিউশনেরই সুযোগ নেই কোনো। হ্যাঁ, তো সেই জন্য আমরা নিরাপদ রক্ত সঞ্চালনটা যদি ঢাকার বাইরে আমরা উপজেলা লেভেলে করতে পারি তাহলে আমার মনে হয় যে রুগীরা অনেকখানি উপকৃত হবে। একটা নিরাপদ রক্ত সঞ্চালন করতে গেলে যেসব পরীক্ষা নিরীক্ষা করে করতে হয় সেগুলোর জন্য তারা ঢাকায় এসে থাকতে হয়, হোটেল ভাড়া করে থাকতে হয়, অনেক এটা তাদের কস্ট বেয়ার করতে হয়। সেজন্য আর এক ব্যাগ রক্ত দিলে যদিও বলা হয় যে অনেক দিন যায়, কিন্তু এক ব্যাগ রক্ত 1 মাসের বেশি যায় না কখনো। সেজন্য নিরাপদ রক্ত সঞ্চালনের ব্যবস্থাটা যদি আমরা বিভাগীয় পর্যায় থেকে উপজেলার পর্যায়ে নিয়ে যেতে পারি তাহলে এই থ্যালাসেমিয়া পেশেন্টদের অনেক উপকার হবে। 1 নাম্বার কথা এটা আমার, যে আমরা উপজেলা লেভেলে থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য আমরা কম্পোনেন্ট অফ দি ব্লাড যেটাকে বলি, যে যাদের প্লাজমা লাগবে প্লাজমা, যাদের আরবিসি লাগবে তাদের আরবিসি, এই কম্পোনেন্ট অফ দি ব্লাড ট্রান্সফিউশনের সুযোগটা যদি আমরা উপজেলা পর্যায়ে করে যেতে পারি এটা আমাদের জন্য অনেক উপকার হবে এই সব রোগীদের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে ডায়াগনোসিসের ব্যাপারে, ইলেকট্রোফোরেসিস করার জন্য বিভাগীয় পর্যায়ে আসার চাইতে এখন মেশিন সব জায়গাতেই অ্যাভেলেবল। মেশিন যদি আমরা একটা করতে পারি, যে আরবিসি কাউন্ট যে মেশিনে করে ওরকমই একটা মেশিন যদি আমরা উপজেলা পর্যায়েও দিতে পারি তাহলে আমার মনে হয় আমরা যে স্ট্যাটিস্টিক্সের জন্য হুর উপর ডিপেন্ডেন্ট থাকি সেটা মনে হয় থাকতে হবে না। আমরা একদম উপজেলা লেভেল থেকেই আমাদের থ্যালাসেমিয়া রোগী বাংলাদেশে কত আছে আমরা মনে হয় যে এটা পেয়ে যাব। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমাদের ট্রেন যারা আমরা থ্যালাসেমিয়া কেয়ার গিভার যাদেরকে, তাদেরকে আমাদেরকে একটুখানি আরও ট্রেন্ড আপ করতে হবে। বিশেষজ্ঞ সবসময় দরকার পড়ে না, কিন্তু কেয়ার গিভারদের বেশি দরকার পড়ে। তাদের যদি আমরা একটু করে দিতে পারি, ট্রেন করে দিতে পারি যে এই থ্যালাসেমিয়া রোগী কি কত হিমোগ্লোবিন থাকলে তার ব্লাড দিতে হবে, সে কি খাবে কি খাবে না। শুধুমাত্র অনেক সময় দেখা যায় যে রক্তশূন্যতা হলেই সব জায়গাতে আয়রন ট্যাবলেট দিয়ে দিচ্ছে, আয়রন ইনজেকশন দিয়ে দিচ্ছে। এগুলো যদি আমরা একটু থ্যালাসেমিয়া রোগীর কেয়ার গিভার দিয়ে যারা ট্রিটমেন্ট করবে তাদের যদি স্পেশাল একটু ট্রেনিং দিতে পারি তাহলে আমার মনে হয় সাফারিংসটা অনেক কমে আসবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। ডক্টর মোহাম্মদ আলী স্যার, আপনি আবারও বলছে যে আপনি আমাদের যে হেমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশ তার একজন সম্মানিত সাধারণ সম্পাদক, আপনার অনেক দায়িত্ব এবং নিশ্চয়ই আপনাদের একটা ভিশন আছে। আপনারা থ্যালাসেমিয়া রোগীদের জন্য সরকারের কাছ থেকে কী ধরনের সহযোগিতা চান এই রোগীদের সঠিক চিকিৎসা দেওয়ার জন্য? ধন্যবাদ ডাক্তার গুলজার। আসলে ম্যাডাম যে কথাটা বলল ওগুলো বিষয় আপনার খুব সহজভাবে স্পেসিফাই করা, যে হ্যাঁ আমাদের কিছু প্রশিক্ষিত জনবল লাগবে, যারা ডাক্তার হতে হবে এমন নয়, বা আন্ডার গ্র্যাজুয়েট ডক্টর, হয়তো তাদের নেতৃত্ব দানকারী একজন আন্ডার গ্র্যাজুয়েট ডক্টর হতে হবে। এই বিষয়টা মাথায় রেখে আমরা যদি বলি যে প্রত্যেকটি মেডিকেল কলেজে আমার হেমাটোলজি বিভাগ খোলার জন্য এখন পর্যাপ্ত চিকিৎসক আছে, তাদের যথাযথভাবে পদায়ন করলে একটি হেমাটোলজি বিভাগ আসলে খুলে যাবে। এটি যেমন আছে, এবং একই সাথে যে উপজেলা পর্যায়ে হ্যাঁ ট্রান্সফিউশনের যে রক্ত পরিসঞ্চালনের যে বিষয়টি, সেটি আমি যদি উপজেলা পর্যায় পর্যন্ত নিতে পারি তাহলে রোগীর সাফারিংস অনেক কমে যাবে। হ্যাঁ, আমি হচ্ছে যে জেলা পর্যায়ে কিন্তু একজন ডাক্তার দিয়ে সেটা মনিটরিং করাতেই পারি, কোনো সমস্যা নেই। আর পরীক্ষার যে বিষয়টা, হ্যাঁ ম্যাডাম যেটা বললেন ঠিক আছে, স্যাম্পল ট্রান্সফার করেও কিন্তু আমি উপজেলা পর্যায়ে যদি থ্যালাসেমিয়া এসটিসি সেন্টার করতে পারি, স্যাম্পল ট্রান্সফার করেও কিন্তু আমি বিভাগীয় পর্যায়ে পাঠাই, বা জেলা পর্যায়ে যদি একটি ইলেকট্রোফোরেসিস মেশিন 64টা বিভাগে 64টা ইলেকট্রোফোরেসিস মেশিন যদি থাকে তাহলে কিন্তু আমার এই মানে বিপুল পরিমাণ জনসাধারণের থ্যালাসেমিয়া পরীক্ষা কিন্তু করা সম্ভব স্যাম্পল ট্রান্সফার করে, জাস্ট উপজেলা থেকে জেলাতে স্যাম্পলটি যাবে। এবং একই সাথে আপনার আয়রন স্বল্পতার কারণে যে রক্তশূন্যতা হয় সেটি থেকে আলাদা করার জন্য যে বায়োকেমিক্যাল টেস্ট যেটি আছে, সিরাম আয়রন টিআইবিসি এবং সিরাম ফেরিটিন আয়রন প্রোফাইল বলতে আমরা যে পরীক্ষাটি বুঝি, সেটিও কিন্তু আমরা জেলা পর্যায়ে এর সাথে ইনকর্পোরেট করে রাখতে পারি। এবং একই সাথে আমার আয়রন জনিত যে রক্ত স্বল্পতার যে সমস্যাটি আছে সেটি আমার ডায়াগনোসিস এবং চিকিৎসার ক্ষেত্রে এই রিপোর্টগুলো একদিনে কিন্তু কম্পিউটারাইজ যুগে, আজকের ডিজিটালাইজ যুগে একদিনে কিন্তু রিপোর্টটি রোগীর পাশে বা চিকিৎসকের কাছে পৌঁছে যাবে। তো সেই বিবেচনায় আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর অনেক দূরে এগিয়েছে, প্রত্যেকটি জেলায় জেলায় হয়তোবা দিয়েছে, কিন্তু ইলেকট্রোফোরেসিস পরীক্ষা রিপোর্টিং করতে আসলে হেমাটোলজিস্ট বা প্রয়োজন হয় বা প্যাথোলজিস্ট প্রয়োজন হয়। তো
তো সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমি যদি বলি যে হ্যাঁ আমার প্রত্যেকটি মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালে একজন করে অন্তত হেমাটোলজিস্ট যদি পদায়ন করা যায়, তো এখনই হয়তো বা সম্ভব নয়, কারণ এখন আমাদের বাংলাদেশে সর্বসাকুল্যে মানে আপনার হচ্ছে গিয়ে হেমাটোলজিদের সংখ্যা 182 জন, এটা তো এই বছর শেষে 200 হবে। তো আমরা চাইলেই কিন্তু প্রতিটি জেলা হাসপাতালে এবং স্পেশালাইজ হাসপাতালে দিতে পারি, কিন্তু এই হেমাটোলজিদের একটি বড় অংশ কিন্তু আসলে অবসরপ্রাপ্ত। তো আমি সেই হিসেবটা যদি করি যে আমার বর্তমানে কাজ করার মানে মতো 182 জনের মধ্যে একটা বড় অংশ ইয়েছে। তারপরে এছাড়াও তো আপনার আবার আর্মিতেও আছে, সিএমএইচে আছে বেশ কিছু। সিএমএইচও আছে, আমার কাজ করার মতো হেমাটোলজিস্ট 100-র উপরে আছে। তো জেলা পর্যায়ে বা মেডিকেল কলেজ পর্যায়েও যদি আমি আপাতত দেই এবং এই স্যাম্পলগুলো যদি উপজেলা থেকে ট্রান্সফার করে আসলে যদি আনা যায় মেডিকেল কলেজে এবং একটা সমন্বিত একটা থ্যালাসেমিয়া চিকিৎসা সেন্টার যদি মেডিকেল কলেজের অধীনেই করা হোক এবং সে মনিটর করা হবে যে উপজেলায়, বা ওই ডাক্তারটি তাকে যদি টিএডিএ দেওয়া হয়, তাহলে সে কিন্তু উপজেলায় যে মানে একটা মেডিকেল কলেজ থেকে আপনার কয়টার উপজেলা, সেই কয়টা উপজেলায় যে হয়তো মাসে একদিন করে হলেও বা সপ্তাহে একদিন করে হলেও বা মাসে একদিন করে হলেও এই থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা করতে পারবে, বা অনলাইনে চিকিৎসাগুলো করে কিন্তু আপনার রোগীর রক্ত দেওয়ার যে সিদ্ধান্তগুলো কিন্তু এটা মেডিকেল কলেজ থেকেই আপনার ডিজিটালাইজ যুগে দেওয়া সম্ভব। এবং মাসে একদিন যদি ফিজিক্যালি রোগী দেখে তাহলে তো মানে আরও ভালো। তো এটা একটা সমন্বিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা একটা সমন্বিত প্রকল্প হিসেবে তো নেওয়া উচিত, এবং কিভাবে কি মানে কাজটি করা হবে, তাহলে পরে আমার মনে হয় যে আমরা থ্যালাসেমিয়া রোগীদের আরও বেশি সুন্দর এবং সমন্বিত চিকিৎসা দিতে পারবো। এবং এটাই আসলে হেমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে দাবি। এবং আরেকটি দাবি আছে, সেটি হচ্ছে কি অ্যাভেলেবল যে ঔষধগুলো আমাদের যে আয়রন চিলেটিং এজেন্ট যে 3টা ড্রাগ আছে, এই 3টা ড্রাগে আমি চাইবো যে 3টা ড্রাগের মূল্য কমানো হোক, এবং মূল্য কম মানে ওষুধের মূল্য যদি কমানো হয় তাহলে চিকিৎসা ব্যয় কমে আসবে এবং রক্ত পরিসঞ্চালন নিরাপদ হতে হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখা গেছে যে অনেক রোগী রক্ত দিতে দিতে একটা পর্যায়ে হেপাটাইটিস বি বা সিতে আক্রান্ত হয়ে যায়। এবং এটা শুধুমাত্র যদি আমরা ভালো ব্লাড ট্রান্সফিউশন সেন্টার, দক্ষ জনবল দিয়ে যদি আমরা এই ব্লাড ট্রান্সফিউশন সেন্টারগুলো বাংলাদেশের জেলায় জেলায় এবং পরবর্তী ধাপে সম্ভব হলে উপজেলাগুলোতে আমরা যদি এটা স্থাপন করতে পারি, তাহলে এটি সম্ভব। ডক্টর মোহাম্মদ আলী স্যার এবং ডক্টর মাসুদা ম্যাডাম, আপনাদের দুজনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। আমরা চাই আমাদের এই আলোচনার ভিতর দিয়ে এবং আমাদের এই কথা বলার ভিতর দিয়ে আপনারা সকলে থ্যালাসেমিয়া রোগকে জানুন, থ্যালাসেমিয়া রোগ কী করে প্রতিরোধ করা যায় সেই বিষয়টিকে জানুন। থ্যালাসেমিয়ার সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব, আমরা আজকের আলোচনায় এটি জানতে পারলাম। এবং এই যে প্রতিরোধ করা সম্ভব, এটি যদি আমরা সবাই বাস্তবায়ন করি, তাহলেই থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা কমে আসবে এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত মানুষের যে কষ্ট, সেই দুর্ভোগও কমে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।